ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে মাঝে মধ্যেই এমন এমন মুহূর্ত আসে যখন কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা বা মন্তব্য অপ্রত্যাশিতভাবে একটি ব্যাপক জন আন্দোলনের জন্ম নেয় বা জন্ম দেয়। ককরোচ জনতা পার্টি বা সিজেপির উত্থান তেমনই একটি ঘটনা। গত মে মাসের মাঝামাঝি প্রধান বিচারপতির একটি মন্তব্য থেকে জন্ম নেওয়া এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম মাত্র 2 মাসের মধ্যে দিল্লির রাজপথ কাঁপিয়ে দিয়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে তাদের ডাকা চলো সংসদ কর্মসূচি ঘিরে যে সংঘর্ষ হয়েছে তা কেবল একটি বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, এটি ভারতের সমসাময়িক রাজনীতিতে তরুণ প্রজন্মের ক্ষোভ কতটা গভীর এবং সংগঠিত হয়ে উঠেছে তার একটি বাস্তব প্রমাণ। আর এখান থেকেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই আন্দোলন এরপর কোন পথে যাবে, কোন পথ বেছে নেবে, সরকার কি করবে, রাজনৈতিক দলগুলো কি করবে, কি হতে পারে এরপর। চলুন বোঝার চেষ্টা করা যাক। এই আন্দোলনের জন্মকথা বিশ্লেষণ করলে দেখা যায় একটি নিছক আকস্মিক কোনো বিস্ফোরণ নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা হতাশার বহিঃপ্রকাশ, বিশেষ করে তরুণ প্রজন্মের। ভারতের তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে বেকারত্ব, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের মতো সমস্যার মুখোমুখি হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতির একটি অবমাননাকর মন্তব্য যেন একটি স্ফুলিঙ্গের কাজ করেছে, যা জমে থাকা সমস্ত ক্ষোভকে বিস্ফোরিত করে দিয়েছে। একজন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ছাত্র এই ক্ষোভকে সংগঠিত রূপ দিতে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন, যা আক্ষরিক অর্থেই কয়েক সপ্তাহের মধ্যে কোটি কোটি অনুসারী জোগাড় করে ফেলে। এমনকি ক্ষমতাসীন দলের সামাজিক মাধ্যম অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে যায় এদের ফলোয়ারের সংখ্যা। এই দ্রুতগতির বিস্তার প্রমাণ করে যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাঠামোর বাইরে তরুণদের কণ্ঠস্বর প্রকাশের জন্য একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছিল ভারতের রাজনীতিতে, ভারতের রাজনৈতিক পরিসরে, গণপরিসরে, জনপরিসরে। আর সিজেপি মানে ককরোচ জনতা পার্টি সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে। শুরুতে এই আন্দোলন ছিল মূলত অনলাইন ভিত্তিক, মিম, ব্যঙ্গচিত্র আর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে সীমাবদ্ধ, কিন্তু ধীরে ধীরে তা রাজপথে বা রাস্তার আন্দোলনে রূপ নিচ্ছে। জুন মাস থেকে দিল্লির একটি নির্দিষ্ট এলাকায় স্থায়ী অবস্থান কর্মসূচি শুরু হয়, যেখানে শিক্ষার্থী, চাকরি প্রার্থী, তরুণ এবং সাধারণ পরিবার একত্রিত হতে থাকে। এই আন্দোলনে নতুন গতি সঞ্চার করে একজন প্রবীণ পরিবেশ এবং শিক্ষা আন্দোলন কর্মীর দীর্ঘ অনশন কর্মসূচি, যিনি 3 সপ্তাহেরও বেশি সময় ধরে অনশন চালিয়ে যান। তাকে জোরপূর্বক হাসপাতালে নেওয়ার ঘটনা আন্দোলনকারীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়, আর সেই ক্ষোভ থেকেই সংসদমুখী মিছিলের ডাক আসে। পুলিশের আগাম নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রত্যাশার চেয়েও অনেক বেশি মানুষ সেই মিছিলে অংশ নিয়েছে, যা দেখিয়ে দেয় আন্দোলনের ভিত্তি কতটা ব্যাপক হয়ে উঠেছে। যদিও এই ব্যাপকতার পিছনে নানা রকম প্রশ্ন আছে। ভারতেও ডিপ স্টেট কাজ করছে কিনা, ভারতেও আন্তর্জাতিক কালার রেভলিউশনকারী দেশগুলো বা বিভিন্ন দেশে কালার রেভলিউশন ঘটানো দেশগুলোর হাত আছে কিনা, নানা রকম প্রশ্ন আছে। হাজার হাজার মানুষ যখন সংসদ ভবনের দিকে এগোনোর চেষ্টা করে, তখন পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস প্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করে। মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, একাধিক মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়, আর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানে দিল্লির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড বসানো হয়। এই যে সংঘর্ষ, এই সংঘর্ষে প্রায় 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে নিহতের খবর এখনো পাওয়া যায়নি, কোনো নিহতর ঘটনা ঘটেছে বলেও জানা যায়নি, যাদের মধ্যে সাধারণ বিক্ষোভকারী এবং নিরাপত্তারক্ষী উভয় পক্ষই রয়েছে। গত কয়েক বছরের মধ্যে দিল্লিতে এত বড় আকারের সংঘাত বিরল। আর সামাজিক মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে পুলিশের নিপীড়নের মানে দৃশ্যগুলো দ্রুত ছড়িয়ে পড়ায় জনরোষ আরো তীব্র হয়, যেটা বাংলাদেশে এবং নেপালে আমরা দেখেছি। এই ঘটনা প্রবাহ থেকে সরকারের অবস্থান বিশ্লেষণ করলে এক ধরনের দ্বিধা বোঝা যায় সরকারের ক্ষেত্রে।
একদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে সরকার, অন্যদিকে সীমিত পরিসরে সংলাপের পথও খোলা রেখেছে। একজন মন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী প্রতিনিধিদের সংক্ষিপ্ত বৈঠক করেছে, এটাই প্রমাণ করে যে সরকার আলোচনাও করতে চায়, কিন্তু তাদের মূল দাবি মানে আন্দোলনকারীদের মূল দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ এখনো মানা হয়নি। এই যে সরকারের কৌশল, এর পেছনে যুক্তি খুব স্পষ্ট। সরকার আন্দোলনের গুরুত্ব অস্বীকার করছে না, কারণ তা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কিন্তু একই সঙ্গে সরাসরি নতি স্বীকারও এড়াতে চাইছে, কারণ তা ভবিষ্যতে অন্যান্য আন্দোলনকেও উৎসাহিত করার নজির তৈরি করতে পারে। এই যে সিদ্ধান্তহীনতা আসলে সরকারের জন্য একটি কৌশলগত ফাঁদ তৈরি করেছে। কঠোরতা বাড়ালে আন্দোলন আরো তীব্র হওয়ার আশঙ্কা, আর ছাড় দিলে দুর্বলতার বার্তা যাওয়ার আশঙ্কা বা শঙ্কা। সব মিলিয়ে সরকারের অবস্থানটি এখন খুব ত্রিশঙ্কু অবস্থায় আছে। অন্যদিকে প্রতিষ্ঠিত বিরোধী দলগুলো এই আন্দোলনকে নিজেদের রাজনৈতিক আখ্যানের সঙ্গে জুড়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে। প্রধান বিরোধী দলের নেতা বা শীর্ষ নেতা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদে অংশ নিয়েছেন, এমনকি পুলিশ তাকে আটক করেছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল এতে অংশ নিয়েছেন, আরও সমাজের প্রতিষ্ঠিত সিনেমা অঙ্গনের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা এখানে অংশ নিয়েছেন। এতে একদিকে আন্দোলনের প্রতি জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টি আরো তীব্র হচ্ছে, অন্যদিকে একটি বাস্তব ঝুঁকিও তৈরি হচ্ছে। সিজেপি এতদিন নিজেদের পরিচয় দিয়ে এসেছে একটি অদলীয়, অরাজনৈতিক, তরুণ নেতৃত্বাধীন আন্দোলন হিসাবে, যা প্রচলিত রাজনৈতিক মেরুকরণের ঊর্ধ্বে। প্রতিষ্ঠান বিরোধী দলের সঙ্গে ক্রমবর্ধমান সংযোগ এই স্বকীয় পরিচয়কে ক্ষুণ্ণ করতে পারে এবং করছে অলরেডি। আর সরকার পক্ষকে সুযোগ করে দিচ্ছে যে এই আন্দোলন বিরোধী দলের চালিত ষড়যন্ত্র, এবং সরকার সে সুযোগ নেবে। সত্য মিথ্যা কি সেটা এখনো বোঝার উপায় নেই, বোঝা যাচ্ছে না। আগামী দিনে এই আন্দোলন কয়েকটি ভিন্ন পথে যেতে পারে বলে আমার বিশ্লেষণ বলছে। প্রথমত, বর্তমান গতিতেই আন্দোলন চালিয়ে যাওয়া বা চলবে। নেতৃত্ব ইতিমধ্যে স্পষ্ট করছে যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। ফলে আগামী সপ্তাহগুলোতে আরো সংঘাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, এই আন্দোলন ধীরে ধীরে একটি প্রাতিষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর দিকেও অগ্রসর হতে পারে, কিন্তু তার আগে বাংলাদেশ এবং নেপালের মতো এই আন্দোলন থেকে লাশ খোঁজারও তৎপরতা নাকি শুরু হয়েছে। বিভিন্ন সাংবাদিকের সঙ্গে, বিশ্লেষকের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি এখান থেকেও লাশ বের করার চেষ্টা হচ্ছে। যদি সেটি হয় তাহলে তো পরিস্থিতি ভয়াবহ দিকে যাবে। এখনো এটি নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো দল নয়। যে কথা বলেছিলাম যে এই আন্দোলন হয়তো ধীরে ধীরে বা এই ককরোচ জনতা পার্টি হয়তো একটা ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক কাঠামোর দিকে অগ্রসর হতে পারে, কিন্তু ধরুন নির্বাচন কমিশনে যেহেতু নিবন্ধিত কোনো দল নয়, কিন্তু ছাত্র সংগঠন গড়ে তোলার মতো পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে এটি নির্বাচনী রাজনীতিতেও প্রবেশ করবে। অতীতে একটি জন আন্দোলন থেকে জন্ম নেওয়া একটি দল যেভাবে পরবর্তীতে ক্ষমতা এসেছিল, ওই যে অরবিন্দ কেজরিওয়ালের কথা বললাম, আম জনতা পার্টি, সেই পথের সঙ্গে এদের তুলনা করা যায় এবং এই তুলনাটা আসলে অপ্রাসঙ্গিক নয়। তৃতীয়ত, সরকার যদি শেষ পর্যন্ত কোনো বাস্তব ছাড় না দেয় বা ছাড় দেয়, যেমন শিক্ষামন্ত্রীর অপসারণ বা পরীক্ষা ব্যবস্থায় দৃশ্যমান সংস্কার, তাহলে তো আন্দোলনের তীব্রতা কমে আসতে পারে শুধু নয়, আসবেই। এটি একটি আংশিক সফল আন্দোলন হিসাবে ইতিহাসে জায়গা করে নেবে। আর চতুর্থত, সাংগঠনিক কাঠামোর অভাব, নেতৃত্বের উপর ক্রমাগত রাষ্ট্রীয় চাপ, সামাজিক মাধ্যমে বা অ্যাকাউন্ট হ্যাকিং এর চেষ্টা এবং ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার মতো প্রাতিষ্ঠানিক প্রতিরোধের মুখে আন্দোলনটি সময়ের সঙ্গে স্তিমিতও হয়ে যেতে পারে, যেমনটা বিশ্বজুড়ে অনেক ভাইরাল আন্দোলনের ক্ষেত্রে দেখা গেছে। শেষ পর্যন্ত এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করছে তিনটি মৌলিক বিষয়ের উপর। সরকার কোনো বাস্তব ছাড় দেয় কিনা বা আদৌ সরকার কি করে তা সেটি, আন্দোলনের নেতৃত্ব একে একে বা একে একটি স্থায়ী সাংগঠনিক রূপ দিতে পারে কিনা। 3, প্রতিষ্ঠিত বিরোধী দলের সঙ্গে ক্রমবর্ধমান সংযোগ আন্দোলনের মূল আবেদনকে শক্তিশালী করে নাকি দুর্বল করে দেয়, এটিও দেখার বিষয়। এই মুহূর্তে এসব প্রশ্নের কোনোটিরই সুনির্দিষ্ট কোনো উত্তর আমাদের সামনে নেই। তবে একটি বিষয় নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ককরোচ জনতা পার্টি ইতিমধ্যে ভারতের সমসাময়িক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ছাপ রেখে যাচ্ছে, যা তরুণ প্রজন্মের অসন্তোষকে দৃশ্যমান করে তুলছে, সংগঠিতও করে তুলছে।
এটি একটি ভাইরাল মুহূর্ত হয়েই থেকে যাবে, নাকি ভারতীয় রাজনীতির দীর্ঘমেয়াদী একটি শক্তিতে পরিণত হবে তা নির্ধারিত হবে আগামী কয়েক সপ্তাহ বা মাসের ঘটনা প্রবাহেই। বিশেষত সরকারের প্রতিক্রিয়া এবং আন্দোলনের অভ্যন্তরীণ সাংগঠনিক সক্ষমতার উপর অনেক কিছু নির্ভর করছে। নিশ্চয়ই এই বিষয়ে আরো কথা হবে। এর আগেও একটি ভিডিও করেছিলাম এই ককরোচ জনতা পার্টির ওপর। দেখা যাক ভারতের তেলাপোকারা এরপর কি করেন। ভালো থাকবেন সবাই।